দর্শক, বর্তমান সময়ে আমাদের নারী খেলোয়াড়রা ক্রীড়াঙ্গনে যে অসামান্য অবদান রেখে চলেছেন, নৈপুণ্যের ছাপ রেখে চলেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। পুরনো ধ্যান ধারণা, সংস্কৃতি ও প্রেক্ষাপটকে পাল্টে দিয়ে আমাদের নারী খেলোয়াড়রা জন্ম দিয়েছেন নতুন এক অধ্যায়ের। এ যেন এক সামাজিক বিপ্লব, যা দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। হ্যাঁ দর্শক, আজকে নারীদের কথা অনুষ্ঠানে আমরা খেলাধুলায় নারীর এগিয়ে চলা, তাদের সাফল্য এবং পেছনের গল্পগুলো নিয়ে কথা বলবো। আর এই জন্য আমাদের স্টুডিওতে আজকে একজন বিশেষ অতিথি উপস্থিত আছেন। চলুন তার সাথে আগে পরিচিত হয়ে নিই। তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল ও হ্যান্ডবল দলের সাবেক অধিনায়ক ডালিয়া আক্তার। কেমন আছেন আপু? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আজকের অতিথির সাথে কথা বলবো, তবে প্রতিবারের মতো চলুন দেখে আসি ছোট্ট একটি তথ্যচিত্র। বর্তমান সময়ের গবেষণা অনুসারে খেলাধুলায় নারী ও মেয়েদের অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের হাতিয়ার। এর মাধ্যমে মেয়েরা বৈষম্যমূলক মনোভাবকে চ্যালেঞ্জ করতে পারে। এখন আমরা নির্দ্বিধায় দাবি করতে পারি ক্রীড়াঙ্গনে নারীর এগিয়ে যাওয়ার সফলতা। ফুটবল, ক্রিকেট, সাঁতার, হ্যান্ডবল, ভলিবল, শুটিং, কাবাডি, কুস্তি সহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে এখন মেয়েদের জয় জয়কার। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের নারী ফুটবলাররা যে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে তা আমাদের কাছে গৌরবের। পাশাপাশি হ্যান্ডবলেও নারী দলের সাফল্য কম নয়। তারাও বহুবার আন্তর্জাতিক পর্যায়ে IHF ট্রফিতে লাল সবুজ পতাকার রং মাখিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। এক যুগ আগেও আমরা ভাবিনি নারীরা পুরুষের পাশাপাশি প্রতিটি আউটডোর এবং ইনডোর স্পোর্টসে অংশগ্রহণ করবে। কিন্তু বর্তমান সরকার নারীর এই সম্ভাবনাকে আবিষ্কার করেছেন এবং তার বলিষ্ঠ নেতৃত্বেই নারী খেলোয়াড়রা এখন জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশকে প্রতিনিধিত্ব করছেন। দর্শক, তথ্যচিত্রটি দেখলাম। চলুন তাহলে আজকের অতিথির সাথে অনেক গল্প করব এবং জানবো অনেক না জানা গল্প। আপু, আপনি এখন জাতীয় হ্যান্ডবল মহিলা দলের কোচ হিসেবে কর্মরত আছেন। এর আগে 2006 থেকে 2010 পর্যন্ত খেলেছেন ফুটবল। 29 বছর ধরে আপনি খেলার জগতে আছেন। অসাধারণ। খেলার নেশাটা কবে থেকে শুরু হয়েছে আপনার? একদমই ছোটবেলা থেকে, যখন স্কুলে মানে প্রাইমারি লেভেল থেকে আমার অ্যাকচুয়ালি খেলার শখ। পাড়া এলাকা মহল্লায় অনেক ধরনের খেলা হতো, তখন তো মেয়েদের স্পেসিফিক কোনো খেলা তেমন ছিল না। এখন যদি বলেন হ্যান্ডবল, ফুটবল, ক্রিকেট, যেগুলো ইভেন্টগুলো টিম ইভেন্টগুলো আছে, তখন এগুলো ছিল না। তখন কিন্তু যে ট্র্যাডিশনাল স্পোর্টসগুলো আমরা করতাম, গোল্লা শুট, দাঁড়িয়াবান্ধা, এই জাতীয় খেলাধুলা সবাই খেলতো ছোটোবেলায়। বাট আমার কেন জানি এই ধরনের খেলা, ক্রিকেট, ফুটবলের প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন ছিল। আমি কি করতাম, আমার এলাকার বড় ভাই, ছোট ভাইদের বা কিংবা আমার সমবয়সী যারা আছে তাদের সাথে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। ছেলেদের টিমের সাথেই আমি আমার ভাইদের সাথেই খেলতাম। এটা কত সালের ঘটনা বলছেন আপনি? 92, 3, 4 এই দিককার কথা বলছি আমি। আচ্ছা, তখন আপনি ছেলেদের সাথে খেলতেন? হ্যাঁ। তো সেই পরিস্থিতিটা কেমন ছিল যে আপনি একা একটা মেয়ে হয়ে ছেলেদের সাথে আপনি কম্পিটিশনে খেলছেন? আমার হোম টাউন মাদারীপুরের ব্যাপারটা এমন ছিল যে আমার যে এলাকাটা, ওই এলাকাটা প্রপার টাউনের উপরে, তো এখানে খেলার মাঠ ছিল। তো মেয়েরা সাধারণত অন্য সব খেলা খেলতো, কিন্তু আমার অ্যাট্রাকশন ছিল ফুটবল বা ক্রিকেট, এই জাতীয় খেলার উপরে। এবং আমি একদিন ওই খেলতে গিয়ে দেখলাম যে ভালো মোটামুটি বল করতে পারছি, ভালো ফুটবল খেলতে পারছি। আর আমি অ্যাকচুয়ালি সুইমিংও করতাম। 89-এ বাংলাদেশের যেটা হচ্ছে শিশু একাডেমির যে প্রতিযোগিতাটা হয় গভর্নমেন্ট ওয়াইজ থেকে, একদম থানা লেভেল থেকে ডিভিশনাল, ন্যাশনাল পর্যন্ত, খুবই ছোট্ট, আমার মনে পড়ে ক্লাস 2তে পড়ি, তখন আমি কম্পিটিশন করেছিলাম। 90-তে আমি পুরো বাংলাদেশের সেকেন্ড সুইমিংয়ে। তো মানে ওই আমাদের বাসায় বড় পুকুর ছিল, ওই সুইমিং করতাম ওখানে, ওইভাবে করে করে এসেছি। আসলে ওরকম খেলোয়াড় হবো ওই ব্যাপারটা এরকম ছিল না, খেলতে খেলতেই নেশাটা এসেছে। আপনি এত ছোটবেলা থেকে খেলেন, এটার সাথে নিশ্চয়ই আপনার পরিবারেরও আপনার প্রতি যেই সায় দেয়া বা আপনাকে সাপোর্ট দেয়া, সেই বিষয়টা ছিল? অবশ্যই, ডেফিনেটলি। একটা দেখুন, পরিবার থেকে সাপোর্ট না দিলে
মানে পুরোপুরিভাবে নিজেকে মেলে ধরা কিংবা ডিজায়ার কোনো একটা গোলে ওটা পৌঁছানো, মানে এটা এত সহজ না, বিশেষ করে মেয়ে হ্যাঁ। হওয়ার পরেও। বিশেষ করে আমাদের যদি সামাজিক প্রেক্ষাপট চিন্তা করি কিংবা পারিবারিক যেই অবস্থান, সেখান থেকে এখন অনেকটা পরিবর্তন হয়েছে। আমাদের সরকারি বেসরকারি সব জায়গা থেকেই দেখা যায় অনেকগুলো পদক্ষেপ নিয়েছে যে নারীরা যাতে সামনে এগিয়ে আসে। সেই ব্যাপারগুলো বাদে আগেও যেটা ছিল, সেখান থেকে পরিবার যদি সাপোর্ট না করে তাহলে আসলে কখনোই মেয়েরা নিজেদেরকে তার ডিজায়ার জায়গাতে মেলে ধরতে পারবে না। আরেকটি বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে ফুটবল এবং হ্যান্ডবল খেলোয়াড় হিসেবে আপনার পাওয়া সাফল্যগুলো কি কি ছিল, যদি প্রাপ্তিগুলো ছোট করে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। প্রাপ্তিটা আমি যেইগুলো ম্যাচ জিতেছি, যেখানে যেখানে আমার টিমকে জেতানোর জন্য কিংবা আমার দেশকে জেতানোর জন্য আমার সামান্য কন্ট্রিবিউশনও ছিল, সেটাও আমার কাছে মনে হয় অনেক বড় একটা প্রাপ্তি। 26 বছর আমি অ্যাকচুয়ালি হ্যান্ডবল প্লেয়ারই ছিলাম, তো সেখানে আমার 14 থেকে 15টা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড আছে। বিদেশের অন্য দেশের সাথে খেলে বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডও আছে। তো এগুলো আসলে সাফল্যের বা বলতে পারেন। আর যেটা হয় যে নিজের ব্যক্তিগত সাফল্যের চাইতে আমার দল জিতেছে, ওই বিষয়টাকে আমি বেশি এনজয় করতাম। যে অন্য দেশে যে নিজের দেশের পতাকাকে দেখিয়ে নিজের দেশের জন্য খেলা, ওই জায়গাটাকে আমার কাছে মনে হচ্ছে ওইটাই একটা প্রাপ্তি। যে অন্য মানুষরা জানছে যে আমাদের দেশ বাংলাদেশের একটা টিম এসছে। এমনও কান্ট্রি আছে যে বাংলাদেশের নাম হয়তো শুনেনি, আমরা খেলতে যাওয়ার পরে হয়তো তাদেরও ইন্টারেস্ট গ্রো করেছে। তারা যখন দেখেছে যে আমরা খেলতে জানি, তাদের হারাতে জানি, ওই বিষয়টাকে আমি বেশি এনজয় করেছি। এই হার জিতের প্রসঙ্গে বলি, আপনি প্রথম যেদিন জাতীয় পর্যায়ে ম্যাচ জয় লাভ করেছিলেন, সেই অনুভূতিটুকু একটু জানতে চাই। 2000 সালে জাতীয় দলে প্রথম আমি খেলি, তখন মানে এত কিছু মাথায় আসেনি, খেলতে ভালো লাগতো, তখন মাঠে আপনার খেলতাম। বয়স কত ছিল? 16 কি 17 বছর। তখন মানে এত মাথায় আসেনি যে জাতীয় দলে খেলছি বা এই অনুভূতিগুলো এরকম মানে স্ট্রং ছিল না। আমি যে খেলতে ভালো লাগে, জাতীয় দলে খেলছি, কিন্তু ফিলিংসটা এমন ছিল না যে ঠিক আছে দেশের জন্য কিছু করছি। তখন এতটা উপলব্ধি করিনি। আস্তে আস্তে এটা উপলব্ধি করলাম যে এটা আসলেই অনেক বড় একটা বিষয়। এই বিষয়টাকে মানে আরও অনেক বেশি যত্ন নেওয়া উচিত। খেলোয়াড় হিসেবে আজকে আমি যা করেছি, আমার দল যা করেছে, আগামীতে যাতে ভালো করে, প্রতিটা দিনই চেষ্টা ছিল দেশকে আরও বেটার কোনো রেজাল্ট দেওয়ার জন্য। আপনি একজন নারী খেলোয়াড়, জি। আপনার এই জয় এতগুলো মানে প্রাপ্তি, সেই প্রাপ্তির জায়গা থেকে আরো বাকি 10টা মেয়েও কিন্তু আপনাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছে, সেই জায়গাটা কেমন লাগে আপনার? প্রাপ্তির কথাটা বললেন, সেখানে নিজের ব্যক্তিগত ট্রফির চাইতে এই জায়গাটাই বেশি মনে হয় ইম্পর্টেন্ট। যে আমি কোনো কাজ করছি, যে কাজটা কাউকে ইন্সপায়ার করছে, কেউ ওই রাস্তা ধরে এগোচ্ছে, এইটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় প্রাপ্তি। যখনই কোনো খেলা হতো, ধরেন আমি বেস্ট খেলাটা দিব, বেস্ট কাজ করব, জার্সি নাম্বার 6 পড়তাম, তো আমাদের এক বড় ভাই, উনি স্পোর্টস অর্গানাইজার, আমাকে একদিন কোশ্চেন করলো যে ডালিয়া তুমি এত ভালো খেলো, 6 নাম্বার জার্সি কেন 10 নাম্বার না নিয়ে? বলে বিশ্বের সব বড় খেলোয়াড় 10 নাম্বার জার্সি পরে, তুমি কেন 6 নাম্বার পরো? তখন আমি বললাম যে আসলে ভাই 10 নাম্বার জার্সি তো ম্যারাডোনা ভালো খেলে 10 নাম্বার জার্সিকে ইন্ট্রোডিউস করেছে, যে উনি 10 নাম্বার জার্সি পরে খেলেছেন তাই 10 নাম্বার জার্সি ফেমাস। তার আগে 10 নাম্বার জার্সি ফেমাস ছিল না। তো আমি 6 নাম্বার পরে খেলাতে এখন মানে আমি দেখি যে অনেকেই সেই 6 নাম্বার জার্সি পরতো। আমার এই হ্যান্ডবল টিমের খেলোয়াড়রা দেখতাম যে প্রত্যেকটা জেলায় 6 নাম্বার জার্সি পরার জন্য একটা ইয়ে ছিল। প্রাপ্তিটা সেখানেও আমার কাছে। বাকি 10 জন মেয়ের জন্য পথ প্রদর্শক হিসেবে আছেন। আরেকটি বিষয় যেটি বলবো, যে পুরুষ হ্যান্ডবল দলে আপনি প্রথম নারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই বিষয়টি কিন্তু সত্যি, মানে আমি বলবো যে আমি একজন নারী হিসেবে এই বিষয়টি সত্যি প্রশংসার দাবিদার, যে এই কাজটুকু চ্যালেঞ্জের ছিল। একে তো পুরুষ হ্যান্ডবল দল, তার উপরে আপনি একজন নারী কোচ, মানে দুটোই কিন্তু দুই মেরুর বিষয় বলা চলে। এবং খেলার জগতে নারী ক্ষমতায়নের জন্য এটি একটি বড় সূত্রপাতও বটে অবশ্যই। এখানে আপনার বিষয়টি একটু জানতে চাইবো। আমাদের দেশে নারী কোচ কিন্তু আছে এর আগে থেকেই, ট্র্যাক অ্যান্ড ফিল্ড মানে অ্যাথলেটিক্সে, সেখানে কিন্তু বডি কন্ট্যাক্ট কোনো কিছু নাই যে খেলোয়াড়কে শেখাতে গিয়ে তাকে ডিফেন্স শেখাতে গিয়ে একটা বডি কন্ট্যাক্ট ব্যাপার হবে, সেটা কিছু নাই। ইনভলভমেন্টটা নাই কোচের ডেমনস্ট্রেশন আছে, ইনস্ট্রাকশন আছে, বাট সেটা ইন্ডিভিজুয়াল, ওই রকম কোনো বডি কন্ট্যাক্ট নাই তার। তো এই খেলাটার যেহেতু বডি কন্ট্যাক্ট গেম, সেক্ষেত্রে অনেকের চিন্তা থাকতে পারে যে হ্যাঁ একটা মেয়ে হয়ে কিভাবে ছেলেদের দলে ট্রেনিং করা। আমি আসলে যখন ট্রেনিং করাতে গেলাম, প্রথম যেদিন
ছেলেদের দলটাকে, আমি যার সাথে কাজ করি উনি ন্যাশনাল হ্যান্ডবল কোচ, আমাদের সিনিয়র, আমারও কোচ, বর্তমানে উনি আমার কলিগ, একসাথে কাজ করি। তো উনি আমাকে অফার দিলেন যে তুমি আর আমি এই টিমটাকে প্র্যাকটিস করি, ঢাকা জেলার ছেলেদেরকে। তো আমি রাজি হয়ে গেলাম। আমার কাছে মনে হচ্ছে যে প্লেয়ার সে তো প্লেয়ার, ছেলে কি মেয়ে কি, এখানে জেন্ডারের যে বিষয়টা ওইটাকে আমি দেখি নাই। এবং সবচেয়ে আমার কাছে মজার বিষয় লেগেছে যখন আমি খেলা শেখাতে গেছি, ছেলেগুলো আমাকে এমনভাবে নিয়েছে যে আমি কোচ, আমি তাদের কোচ, আমি মেয়ে কোচ না, জেন্ডারের বিষয় না। আমরা যখন খেলা শিখেছি আমি কিন্তু কোনোদিনও কোনো ফিমেল কোচের কাছে খেলা শিখিনি, সব মেল কোচ আমি পেয়েছি, আমি যাদের কাছ থেকে খেলা শিখেছি। তো এখন যদি মেল কোচের কাছ থেকে একটা ফিমেল অ্যাথলেট খেলা শিখতে পারে, তো মেল অ্যাথলেট কেন ফিমেল কোচের কাছ থেকে খেলা শিখতে পারে না? এখানে ম্যাটার করে নলেজ, ম্যাটার করে হচ্ছে যে শিক্ষা পদ্ধতিটা সে কিভাবে শেখাচ্ছে, ওই টিচিং ম্যাটেরিয়ালসটা ম্যাটার করে, এটা ম্যাটার করে না জেন্ডার। এই বিষয়টি আমি মানে আপনার কথার প্রসঙ্গে আমি বলতে চাই, কিছুদিন আগে আমরা একটি বিষয় খবরে আমাদের নজরে এসেছে, সেটি হচ্ছে একজন নারী কোচের আওতায় পুরুষ ফুটবল দলের খেলোয়াড়রা খেলতে চাচ্ছেন না বা শিখতে চাচ্ছেন না। এরপরে কিন্তু আমাদের প্রশাসন থেকে এই বিষয়টি বেশ কঠোর হস্তে দমন করা হয়েছে যে না, এটি হবে না, নারী কোচ বা পুরুষ কোচ, এখানে কোচ হচ্ছে কোচ, এখানে কারোর জেন্ডার ডিসক্রিমিনেশন হবে না। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এই ঘটনাটা কার সাথে ঘটেছে আমি ঠিক জানি না, কিন্তু এটা অবশ্যই আনএক্সেপ্টেবল আমার কাছে। এখন এই সময় এসে আমরা এগিয়েছি, আমরা মুখ দিয়ে বললে তো হবে না যে আমরা এগিয়েছি, ক্ষমতায়ন, সমান সমান সবকিছু। আগে আমাদের মানসিকতার পরিবর্তন হতে হবে। তো এই যে জাতীয় যেটা হয়েছে তার পরপরই যে গভর্নমেন্ট থেকে যে অর্ডারটা এসেছে, আমি মনে করি এটা এক্স্যাক্টলি একটা পারফেক্ট একটা অর্ডার এসেছে। কজ সাথে সাথে মানে সরকার থেকে আমাদের যে এইটা সংশ্লিষ্ট যারা ছিলেন পদক্ষেপ নিয়েছেন, এটা সমাধানও এসেছে। তার মানে বোঝা যাচ্ছে এটা যে এখন নারী বলে পিছিয়ে ফেলে দিবে সেই সুযোগটাও নাই। অবশ্যই। জি দর্শক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে খেলায় নারীর অংশগ্রহণ প্রতিনিয়ত বাড়ছে। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক এবং এই জন্য আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। এর আগের তুলনায় সামাজিক যে প্রতিবন্ধকতা ছিল সেটিও অনেকাংশে কমে এসেছে। তাই তো নারী পুরুষ সমতায় বাংলাদেশ দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে সবচেয়ে শীর্ষে অবস্থান করছে। এই প্রসঙ্গে ডালিয়াপা আপনার কাছে একটি বিষয় জানতে চাইব, সেটি হচ্ছে হ্যান্ডবল খেলায় সরকারি সহযোগিতা ও পদক্ষেপগুলো কি কি এবং সেগুলো বাস্তবায়নে আপনারা কিভাবে কাজ করে যাচ্ছেন? আমরা যখনই কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে যাই থ্রু অলিম্পিক বা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে আমাদেরকে ডেফিনেটলি আমাদেরকে লুক আফটার করা হয়, বাট কিছু খেলা থাকে যেটা কিনা ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশনই অর্থ করি প্রোভাইড করেন। তারপরেও দেখা যায় যে যেই অঙ্কটা আসে সেটা হয় না, সেক্ষেত্রে সরকারিভাবে মানে কিছুটা সহযোগিতা আসে, কিছুটা আসে ধরেন স্পন্সরশিপ থেকে। বাংলাদেশে ক্রিকেটের বাইরে, স্ট্রেইটই বলছি, ক্রিকেটের বাইরে অন্য অন্য খেলায় এখনও পেশাদারিত্বভাবে আসেনি। দু চারটা খেলা আছে, যেমন ধরেন ফুটবলে কিছুটা অংশে, আর আর্চারি, যেখানে খেলোয়াড়দেরকে আপনি যদি বলেন যে পারিশ্রমিক বলেন, যেটাকে রেমুনেশন বলেন, ওই জাতীয় বিষয়টা আছে। কিন্তু আর যে আদার্স যে ইভেন্টসগুলো আছে বাংলাদেশে প্রায় 26টা বা 24টা ফেডারেশন, তো অন্য অন্য খেলাতে ওই স্যালারি সিস্টেম বলেন কিংবা রেমুনেশন সিস্টেম বলেন, এটা এখনও চালু করা যায়নি। তবে আসার কথা হচ্ছে যে সরকার থেকে আমাদের তো এখন মাননীয় প্রধানমন্ত্রী স্পোর্টসটাকে এতই ভালোবাসেন যে মাঠে গিয়ে খেলা দেখেন। হ্যাঁ, উনি চেষ্টা করেন সব খেলাতেই উনি সাপোর্ট করেন। টোটাল স্পোর্টসটাই অ্যাকচুয়ালি বঙ্গবন্ধু নিজেই খেলতেন ফুটবল, ওনার ছেলে ফুটবলার ছিলেন, ওনার ছেলের ওয়াইফ বাংলাদেশের দ্রুততম মানবী ছিলেন, তো ওনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে স্পোর্টস, তো উনি চাইছেন যে স্পোর্টসটা ডেভেলপ হোক। তো সেইখান থেকে আমার মনে হয় যে ওনারা একটা পদক্ষেপ নিয়েছেন যে টোটাল স্পোর্টসটা ডেভেলপমেন্টের জন্য এখন যে স্পোর্টস মিনিস্টার আছেন আমাদের পাপন স্যার, উনি বিষয়টাকে লুক আফটার করছে যে অন্য অন্য ফেডারেশনেও কিভাবে এই রেমুনেশনটা চালু করা যায়। আপনি যেহেতু হ্যান্ডবল দলে আছেন, কোন কোন জেলার মেয়েরা সবচেয়ে বেশি এই খেলা ইনভলভ আছে বা ঢাকার মেয়েদের সংখ্যা কিরকম? এই খেলাটা স্কুল লেভেল থেকে হয়ে থাকে, হ্যান্ডবল ফেডারেশন মিনি হ্যান্ডবল মানে স্কুল থেকে হয়ে থাকে, তার মানে নিশ্চয়ই 13-14 আরো নিচে, আন্ডার 10 থেকে হ্যান্ডবল খেলা হয়। তবে আন্ডার 10 আর আন্ডার 12 টুর্নামেন্টটা এটা যদি ডিসেন্ট্রালাইজ করা যেত, লাইক পুরো বাংলাদেশের স্কুল নিয়ে করা যেত, তাহলে আরো বেশি এটার গতি পেত।
তো যাই হোক, তারপরে হচ্ছে ঢাকার সেন্ট্রালে খেলাধুলাটা খুবই করাটা খুব একটা ডিফিকাল্ট বিষয় বিকজ অফ ইনফ্রাস্ট্রাকচার। মাঠগুলো নাই, মাঠের মানে যেহেতু মাঠ কম এই জন্য। তো অনূর্ধ্ব 10 বছর থেকে শুরু করে একদম জাতীয় লেভেল পর্যন্ত আছে। মেয়েরা যে আসে এই সব খেলায় অংশগ্রহণ করতে, এটা কি স্কুল থেকে আসা হয় নাকি তাদের নিজস্ব উদ্যোগেই তারা আসে? স্কুল থেকে, স্কুল থেকে স্কুল থেকে আসে। আপনি যে এরকম বললেন যে ঢাকার স্কুলের সংখ্যাই বেশি, সেক্ষেত্রে ঢাকার যারা শিক্ষার্থী সংখ্যা বেশি আমি বলছি একটা লেভেলে, অনূর্ধ্ব 10 এবং অনূর্ধ্ব 12 এটা শুধু ঢাকায় টুর্নামেন্টটা হয়ে থাকে। ঢাকার ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম সবগুলো এরা টুর্নামেন্টে খেলে। কিন্তু মাধ্যমিক যেটা মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এইটা পুরো বাংলাদেশ মিলেই এই টুর্নামেন্টটা মানে পার্টিসিপেট করে। আর যারা খেলোয়াড় হয় তারা আসলে দেখা যায় যে স্কুল থেকেই, স্কুলের টুর্নামেন্টে তারা যায়, স্কুলে খেলে, ওখানে লোকাল যিনি টিচার আছেন কিংবা লোকাল কোচ আছেন তার মাধ্যমে ট্রেনিং প্রাপ্ত হয়। তারপর ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, যেটা আমাদের সরকারি প্রতিষ্ঠান, সেখান থেকে ট্যালেন্ট হান্ট হয়, প্রতি বছর ট্যালেন্ট হান্ট হয়। সেখানে ন্যাশনাল কোচরা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে প্রতিভা অন্বেষণ করেন, যাদের ভিতরে ক্রীড়া প্রতিভা আছে, হ্যান্ডবলার সার্চ করে নিয়ে আসে, তাদের এনে বিভিন্ন ধাপে ধাপে ঢাকাতে এনে ট্রেনিং করা হয়। ওখান থেকে যুব দলে খেলে, কেউ ন্যাশনালে যায়, এইভাবে অ্যাকচুয়ালি খেলার শুরুটা হয়। বিকেএসপির আওতায় উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার একটি সুযোগ থাকে। এরপরে ধরেন যারা জাতীয় দলে খেলছেন তাদের এই বিষয়টি, অনেকেই উচ্চশিক্ষার জন্য আগ্রহী থাকেন, তো সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কি ধরনের খেলোয়াড় কোটা বা কোনো ধরনের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোনো সুযোগ সুবিধা আছে কিনা? হ্যাঁ, এটা আসলে খুবই একটা ভালো একটা স্কোপ, যারা এডুকেশন অ্যান্ড স্পোর্টস দুইটাই একসাথে চালিয়ে যায়। আসলে আমাদের দেশে তো টোটাল স্পোর্টসের উপরে এডুকেশনটা খুব একটা নাই, এখন কিছুটা বিকেএসপিতে হয়েছে, আর হচ্ছে যশোরে ইউনিভার্সিটিতে আছে, সেখানে মানে সব ইউনিভার্সিটিতে নাই, স্পোর্টস ফ্যাকাল্টিও নাই। তো স্পোর্টসে ডাইরেক্ট যেমন আমার জেনারেল এডুকেশন, তারপরে স্পোর্টস এডুকেশনের জন্য আমি জার্মানিতে গিয়েছি। তো এটা আলাদা, কেউ যদি স্পোর্টস নিয়ে পড়তে চায়, স্পোর্টস যারা করে ন্যাশনাল লেভেলে যারা খেলে তাদের কিন্তু খেলাতে অনেক বড় একটা সময় ব্যয় করতে হয়, তার নিজের পারফরমেন্সের জন্য, দলের পারফরমেন্সের জন্য, দেশের পারফরমেন্সের জন্য তাকে অনেক বড় একটা সময় ব্যয় করতে হয়। তার লেখাপড়া কিছুটা হলেও কিন্তু একটা মানে ঘাটতি থেকে যায়। যারা লেখাপড়া কন্টিনিউ করতে চায়, ইউনিভার্সিটিগুলোতে অনেক আগে খেলোয়াড় কোটা ছিল, মাঝে বন্ধ ছিল, এখন আবার গত বছর থেকে খেলোয়াড় কোটা দিয়েছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় এই গত বছরে আমাদের প্রায় অনেকগুলো খেলোয়াড়, ফুটবলে হ্যান্ডবলার, ফুটবলার, অ্যাথলেটিক্স, শুটিংয়ে, হ্যাঁ, তারপর ট্র্যাক অ্যান্ড ফিল্ড, বাস্কেটবল, অনেকগুলো ইভেন্ট থেকে ঢাকা ইউনিভার্সিটি পড়ার সুযোগ। আগে যেটা ছিল যে অ্যাডমিশন টেস্ট দিতে হবে, এখন কিন্তু সেটা তাদের করতে হচ্ছে না, সেটাও দেওয়া লাগছে না। অ্যাডমিশন টেস্ট ছাড়াই কিন্তু তাদেরকে বাছাই করা হয়। তবে এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় হতে হবে, বিগত 3 বছরের মধ্যে খেলতে হবে। আমার রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিগুলো খেলোয়াড়দের জন্য যদি ওনারা দেখে থাকেন, যদি সম্ভব হয় এই সুযোগটা ক্রিয়েট করে দেওয়া হয়। বিকজ ঢাকা ইউনিভার্সিটি যেহেতু ডোরটা ওপেন করে ফেলেছে, উইন্ডোটা ওপেন করেছে, আমার মনে হয় অন্য পাবলিক ইউনিভার্সিটিগুলোও যদি করে থাকেন তো খেলোয়াড়গুলো যারা ফার্দার এডুকেশন করতে চাচ্ছে তাদের জন্য একটা সহায়ক হবে এটা। হ্যাঁ, তাহলে তো আমাদের যারা নারী খেলোয়াড় আছেন তাদের যে উচ্চ শিক্ষার যে আকাঙ্ক্ষাটা সেটিও সম্পন্ন হবে। এবং এটি কিন্তু সত্যি কথা বলতে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে হয়েছে। নতুন যারা হ্যান্ডবল শিখতে আসবে বা যারা আগ্রহী, তাদের উদ্দেশ্যে কিছু শুনতে চাই আপনার কাছ থেকে। খেলাটা যদি শিখতে আসতে হয়, আমি খেলা শিখে কিছু একটা হব সেটা চিন্তা না করে খেলাটা আমি আনন্দের সাথে শিখবো, খেলবো আনন্দের সাথে, আমার ইনার একটা ভালো লাগার জন্য আমি খেলবো না, কোনো দায়বদ্ধতা থেকে না, কিংবা কোনো আমি কিছু হয়ে যাব কিংবা আমাদের খেলা থেকে কিছু একটা সুযোগ সুবিধা পাবো এই রকম বিষয় না। ভালোবেসে কিছু করলে সেখান থেকে ফিডব্যাক কিছু না কিছু আসে। এই বিষয়ে আপনার নিজস্ব কোনো পরিকল্পনা আছে কি আপা, যদি বলেন? আমার পরিকল্পনা বলতে আসলে আমি তো এখন বিভিন্ন সেক্টরে কাজ করি, হ্যান্ডবল নিয়ে কাজ করি, স্পোর্টস নিয়ে কাজ করি, আমি তো স্পেশাল অলিম্পিকেও কাজ করি, বাংলাদেশ স্পেশাল অলিম্পিকের সাথে আছি। 2023-তে জার্মানি গিয়েছিলাম অলিম্পিক গেমসে হ্যান্ডবল টিমটাকে নিয়ে। আমি এটা কাজ করছি 2017 থেকে, মোটামুটি 18 থেকে 19-এ দুবাইতে ছিল আর 23-এ ছিল জার্মানির বার্লিনে। তো এই দলটা যারা ইন্টেলেকচুয়াল ডিসেবল তাদের নিয়ে আমি হ্যান্ডবল কাজ করি, ওই স্পেশাল অলিম্পিকের হেড কোচ। তো ওই দলটা চ্যাম্পিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ, দুবারই দুবাইতে গিয়েও চ্যাম্পিয়ন হয়েছে, জার্মানিতে যেও।
তো আমাদের বাচ্চারা আসলে শেখালে শিখতে পারে, সে নর্মালি হোক আর ডিজায়াবেলই হোক, যাই হোক। কিন্তু মানে কথা হচ্ছে যে তাকে যদি শেখানো যায়, একটু সময় দেওয়া হয় তার প্রতি, যে কোনো বাচ্চার প্রতি টেক কেয়ার করা হয়, তারা কোনো না কোনো জায়গায় যে নিজেদেরকে মেলে ধরবেনি, এটা আমার কাছে মনে হয়। সো খেলাধুলা করলে ফিজিক্যাল ফিটনেস থাকে, মেন্টাল হেলথ ভালো থাকে। অন্য অন্য সেক্টরগুলোতে যেখানে ধরেন ডাইভার্ট হয় না, যেই সেক্টরগুলোতে আমরা চাই না প্যারেন্ট হিসেবে কিংবা আমাদের জেনারেশন মানে পরের জেনারেশনগুলো যাতে কি বলে এটাকে বিপথে না যায়, সেই জায়গা থেকে কিন্তু স্পোর্টস একটা খুব ভালো কাজ করে। তো আমি অবশ্যই স্পেশাল অলিম্পিকও কাজ করছি, আরেকটা কাজ করছি একটা স্লাম এরিয়াতে, যেখানে সুবিধাবঞ্চিত মাইগ্রেটেড পিপল যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় এসেছে, খেলাধুলা তারা কখনোই খেলাধুলা করার তেমন একটা সুযোগ পায় না। 15 থেকে 25 বছর অবধি ছেলে মেয়ে খুব কম সুযোগ পায়। ওই এলাকায় যে আমি এখন খেলা শেখাচ্ছি, একটা যদিও একটা এনজিও এই কাজটা করছে, তো আমি ওখানেও একটু সময় দিচ্ছি। তো আমার মোরলেস কাজ হচ্ছে থ্রু হ্যান্ডবল, থ্রু স্পোর্টস, কারো যদি লাইফে আমি সামান্যতম একটু ডেভেলপের পেছনে আমি নিজেকে রাখতে পারি, সেটাই আমার কাছে ভালো লাগা। ডালিয়াপা, যেমন ধরেন সরকার তো এই যারা সুবিধা বঞ্চিত যারা আছেন তাদের জন্য কাজ করে যাচ্ছেন, কিন্তু অন্যান্য ক্রীড়া সংগঠক যারা আছেন তাদের এখানে এগিয়ে আসা উচিত কিনা আপনি কি মনে করেন? একা এত বড় জনগোষ্ঠী, বাংলাদেশে এত পপুলেশন, এত সমস্যা, সবকিছু একা সরকার কেন সবকিছু একা দেখবেন? যাদের মানে প্রাইভেট সেক্টরগুলো এগিয়ে আসা উচিত, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসা উচিত, কারণ একা পক্ষে এত কিছু করা সম্ভব না। সরকার তো অনেক কিছু দায়িত্ব নিয়েছেন। আবার দেখুন, যারা ইন্ডাস্ট্রিয়াল আছেন, যারা কর্পোরেট চালান, তারা কিন্তু চাইলে স্পোর্টস সেক্টরটাকে অনেক বেশি ডেভেলপ করতে পারেন। পৃথিবীর অন্যান্য দেশে যেটা হয় যে স্পোর্টসটা কিন্তু শুধুই সরকারের দায়বদ্ধতায় চলে না, প্রাইভেট সেক্টরগুলো সেখানে অনেক বেশি স্পন্সরশিপ করেন, যারা সরকারের সাথে কোলাবোরেশন করে বাংলাদেশের স্পোর্টসটাকে ডেফিনেটলি একটা উচ্চ একটা পর্যায়ে নিতে পারেন। যদি তারাও একটু এগিয়ে আসতো, সরকারের জন্য ইজি হতো, আর যারা খেলছেন বা খেলা সংশ্লিষ্ট যারা আছেন তারাও কিন্তু একটা মানে একটা বেনিফিটেড হতেন এই ব্যাপারটা। তাহলে সরকার এবং বেসরকারি দুইজনেরই ইনভলভমেন্ট থাকলে সেই ক্ষেত্রে এই জায়গাটিতে উন্নতি করা সম্ভব। অবশ্যই সম্ভব। এখন ধরেন আর্চারিকে একটা স্পন্সরশিপ করছে কোনো একটা কোম্পানি, তো হ্যান্ডবলকে যদি এরকম কোনো একটা কোম্পানি স্পন্সরশিপ করতো, আমরা ফ্রিকুয়েন্টলি এশিয়ান লেভেলে খেলতে যেতে পারতাম। সাউথ এশিয়ান লেভেল তো আমরা খেলছি, এশিয়ান লেভেলে খেলছি, কিন্তু ওয়ার্ল্ড লেভেলে যাওয়ার জন্য অনেক একটা প্রিপারেশন, অনেক বড় অর্থকরীর দরকার হয়। সেটা একা সরকারের পক্ষে কখনোই সম্ভব না, এতগুলো ইভেন্ট দেখে। তো প্রতিটা কর্পোরেট যদি একটা ইভেন্টও নিয়ে নিত, তাহলে কিন্তু মানে সরকারের উপর চাপ আসতো না, আর যারা খেলোয়াড় আছেন তারাও কিন্তু একটা ইনকামের একটা সোর্স হতো। এইসব বিষয়গুলো অনেক বেশি আমরা আসলে যারা নীতি নির্ধারক যারা আছেন তাদের এই বিষয়ে হস্তক্ষেপ কামনা করছি, রিকোয়েস্ট করছি আর কি, তারা যাতে ব্যাপারটা নিয়ে একটু ভাবেন, একটু এগিয়ে আসেন। কথা বলে খুবই ভালো লাগলো। আপনাকে এত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমিও অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ টেলিভিশনে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আপনার সন্তানকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলবেন। দর্শক, আপনারা নিশ্চয়ই আজকে আমার সাথে একমত হবেন যে নারীর ক্ষমতায়নের ফলে নারীর ক্রীড়াঙ্গনে যে সাফল্য ধরে রেখেছে এবং প্রতিনিয়ত সেই সাফল্যকে আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে বিদ্যমান, এটি সত্যি আমাদের জন্য গর্বের। খেলার মাঠে মেয়েদের যে সফল পদচারণা, এটি বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। নিঃসন্দেহে এটি আমাদের জন্যে সত্যিই গর্বের। বাংলাদেশে যারা নারী খেলোয়াড় আছেন তাদের সবার জন্য রইল শুভকামনা। বাংলার নারীরা এগিয়ে যাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।